হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ সায়েন্সের যে কোর্সটা শুরু করেছি, আজকে সেই কোর্সের সেকেন্ড ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের 17ই আগস্ট 2022-এর রেলওয়ে গ্রুপ ডির সেকেন্ড শিফটে আসা যেসব সায়েন্সের কোশ্চেনগুলো এসেছিল সেই সব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং সেই কোশ্চেনগুলোর যে আরো এক্সট্রা ফ্যাক্ট রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে এদের মধ্যে কোন মৌলের অণুতে সবথেকে বেশি পরমাণু বর্তমান। আচ্ছা দেখো, কোন মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে সেইটাকে বলা হয় কি তার পারমাণবিকতা, সেটাকে বলে তার কি পারমাণবিকতা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখে নিই। হ্যাঁ দেখো, আর্গন আর্গন বলছে এক পারমাণবিক। এক পারমাণবিক মানে কি, মানে আর্গনের ধরো চিহ্ন হচ্ছে এআর, মানে এর সংকেত হবে এআর। এআর মানে একটা আর্গন অণু, একটা আর্গন পরমাণু, আর এআর মানে এখানে একটা আর্গন অণু, মানে এর একটা অণুতে একটা পরমাণুই বর্তমানে। হিলিয়ামও কি এক পারমাণবিক, মানে এর একটা অণুতে একটা পরমাণুই বর্তমান। তাহলে এর সংকেত কি হবে এইচই, তাহলে এইচই ওয়ান আর লেখে না, এইচই লেখে। অক্সিজেন কি দ্বিপারমাণবিক, মানে এর একটা অণুতে দুটো পরমাণু বর্তমান, তাহলে এর সংকেত কি হবে O2। হাইড্রোজেনও দ্বিপারমাণবিক, তাহলে H2 হয়। নাইট্রোজেনও কি দ্বিপারমাণবিক, N2 হয়। ক্লোরিন কি, ক্লোরিনও দ্বিপারমাণবিক, Cl2 হয়। ফসফরাস হচ্ছে চতুষ্পারমাণবিক, ফসফরাসের সংকেত যদি লিখি P4 হবে। আর সালফার, সালফার বলছে বহু পরমাণু, কিন্তু সালফার হয় S8, মানে একটা অণুতে 8টা পরমাণু বর্তমান। তো আমরা এগুলো জেনে গেলাম। তাহলে এখানে অপশন গুলো কি ছিল, আর্গন। আর্গন কি জানলাম, দেখো আর্গন হচ্ছে এক পারমাণবিক, মানে আর্গনের সংকেত হবে এআর, চিহ্ন এআর, সংকেত এআর, এর পারমাণবিকতা কত, এক, মানে একটা পরমাণু বর্তমানে একটা অণুতে। সালফারের কটা দেখলাম আমরা, সালফারের হচ্ছে বহু পরমাণবিক, কত বললাম আমি, 8 বললাম। তাহলে সালফারের একটা অণুতে কটা পরমাণু বর্তমান, 8টা। ফসফরাসের একটা অণুতে কতগুলো দেখেছিলাম, ফসফরাসের এই যে চতুঃপরমাণবিক, মানে একটা অণুতে 4টে পরমাণু বর্তমান, তাহলে 4 হবে। আর নিয়ন কি, দেখো যেগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে না তারা সবাই এক পারমাণবিক, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সবাই এক পারমাণবিক। তাহলে নিয়নেরও কত হবে, এক হবে। এই যে তোমাদের নিয়ন, আচ্ছা নিয়ন এখানে দেওয়া হয়নি, যাই হোক। তাহলে দেখো, তাহলে কি বলছে, এদের মধ্যে কার অণুতে সব থেকে বেশি পরমাণু বর্তমান, সালফারের অণুতে 8টা, তাহলে সালফার হবে উত্তর। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে। অঙ্ক কি দিয়েছে, একটা সার্কিট দিয়েছে। সার্কিটের মধ্যে দুটো রোধ দেখো পরস্পর যুক্ত আছে। এই ধরনের যুক্ত থাকাকে কি বলে, পরপর যুক্ত থাকাকে বলে কি রোধের শ্রেণী সমবায়। আর যদি রোধটা মানে পরপর রয়েছে, একটার প্রথম প্রান্তের সাথে আর একটা দেখো শেষ প্রান্ত যুক্ত রয়েছে, মানে এই সেকেন্ডের প্রথমটার লাস্ট প্রান্তের সাথে দেখো পরেরটার প্রথম প্রান্ত যুক্ত রয়েছে, এই ধরনের সমবায়কে কি বলা হয়, রোধের শ্রেণী সমবায়। আর যদি রোধগুলো এরকম করে থাকতো, এরকম টাইপের থাকতো, তাহলে সেটাকে বলা হতো রোধের সমান্তরাল সমবায়। দেখো সমান্তরালে রয়েছে, ঠিক আছে, মানে সবারই প্রথম প্রান্তও একসাথে যুক্ত, আবার সবারই শেষ প্রান্ত আর একটার সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমার কি রয়েছে, আমার শ্রেণী সমবায় যুক্ত রয়েছে। আমাকে কি বলেছে, আচ্ছা এদের বিভব প্রভেদ দেখো, এদের বিভব প্রভেদ বলেছে 5 ভোল্ট, ঠিক আছে। কি বের করতে বলেছে, 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, তাহলে 4 ওহম রোধ হচ্ছে এইটা, তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত সেটা আমাকে বের করতে বলেছে। দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রাটা সেম থাকে, মানে 4 ওহম রোধের মধ্যে দিয়েও যেই কারেন্ট যাবে, 6 ওহম রোধের মধ্যে দিয়েও সেই সেম কারেন্ট যাবে। কিন্তু কি হবে, বিভব প্রভেদটা চেঞ্জ হয়ে যাবে, ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। 4 ওহম রোধের মধ্যে দিয়ে আলাদা ভোল্টেজ যাবে, 6 ওহম রোধের মধ্যে দিয়ে আলাদা ভোল্টেজ যাবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, ঠিক উল্টোটা হয়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মানে এরকম টাইপের থাকলে এই দুটো রোধের মধ্যে দিয়েই সমান ভোল্টেজ যাবে, কিন্তু দুটো রোধের মধ্যে দিয়ে এই কারেন্টটা কি হবে, ভাগ হয়ে যাবে, তড়িৎ প্রবাহ মাত্রাটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কি করবো, দেখো এই 4 ওহম আর 6 ওহম রোধের তুল্য রোধ বার করবো। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি হয়, রোধ দুটোর যোগফল হয়। তাহলে আমার তুল্য রোধ কত বের হলো, R = 4 + 6 হবে, মানে 10 ওহম হবে, এটা ওহম চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করবো, আমি আর পেলাম 10, এখানে ভি বলেছে কত, ভি বলেছে হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমি এখান থেকে কি এর মান বের করতে পারি, আই এর মান বের করব, মানে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বের করব। তড়িৎ প্রবাহ মাত্রার ফর্মুলা কি, ভি = IR। তাহলে আই = কি হবে, V/R হবে। তাহলে ভি এর মান কত 5, আর এর মান কত 10, তাহলে 5/10 কাটলে হয় 1/2, মানে 1/2 এত কত, আয়ের একক কি, এত অ্যাম্পিয়ার হবে। আচ্ছা,
তাহলে এই 4 ওহম যে রোধটা এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত যাচ্ছে, আই কত যাচ্ছে, 1/2 অ্যাম্পিয়ার। আহা, আই কত যাচ্ছে, 1/2 অ্যাম্পিয়ার। আমাকে কি বের করতে বলেছে, এর বিভব প্রভেদ কত, এই 4 ওহম রোধটা। তাহলে 4 ওহম রোধটা যখন ধরবো তার ক্ষেত্রে আই সমান সমান 1/2, আর সমান সমান কত, 4। এক্ষেত্রে কিন্তু 4 ওহম রোধটা ধরছে, তাহলে আরটা 4 ওহম ধরবো, আমি কিন্তু 10 ওহম ধরবো না। আমি পুরো সার্কিটটার ক্ষেত্রে তখন ওদের তুল্য রোধটা ধরছিলাম, কিন্তু যখন খালি 4 ওহম রোধের ধরবো তখন আর এর মান হবে 4। তাহলে ভি এর ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু কি হবে ওর ক্ষেত্রে, ভি আই আর, মানে 1/2 ইন্টু 4, কাটাকুটি করলে হয় 2, এত ভোল্ট। ঠিক আছে, তাহলে আমার অপশন কি হবে, অপশন এ হবে 2 ভোল্ট। আর যদি বলতো 6 ওহম রোধের মধ্যে দিয়ে কত, তাহলে কি হতো, সেম একই রকম করে 1/2 গুণ 6 করতাম, মানে 3 ভোল্ট হতো। ঠিক আছে, তারপর আচ্ছা দেখো কি বলছে, বলছে শুষ্ক কলিচুনের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় প্রধান যৌগরূপে কি উৎপন্ন হয়। দেখো, শুষ্ক কলিচুনের সাথে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। এখানে ব্লিচিং পাউডার হচ্ছে কোনটা, এই ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখে নিই ব্লিচিং পাউডারটা কি। দেখো কি ব্লিচিং পাউডার কি, তোমাদের এগুলো সব বইয়ে আছে, এনসিইআরটির যে বই, সেই বইয়ে কিন্তু সব এগুলো দেয়া রয়েছে, আমি সেখান থেকে এগুলো নিয়েছি। ঠিক আছে, তোমরা ত্রিপুরা বোর্ডের বাংলা বই পাওয়া যায়, সেখান থেকে নেটে সার্চ মারবা, নেটে সার্চ করে দেখবা তোমরা এগুলো, এই বইটা পেয়ে যাবা, ত্রিপুরা বোর্ডের বাংলা ভার্সনের বই, এনসিইআরটির। যেটা ইংলিশ ভার্সনের বই তারই পুরো বাংলা ভার্সন এটা। ঠিক আছে, দেখো তাহলে ব্লিচিং পাউডার কি, শুষ্ক কলিচুনের সঙ্গে, আচ্ছা কলিচুনের তাহলে আমরা কি পেলাম, কলিচুনের সংকেত কি, CaOH, বা এটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও বলে। এর উপর ক্লোরিন গ্যাসের বিক্রিয়া, মানে এর উপর দিয়ে যদি আমি ক্লোরিন গ্যাস চালনা করি বা ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটে, তাহলে কি উৎপন্ন হয়, ব্লিচিং পাউডার। তাহলে ব্লিচিং, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, ব্লিচিং পাউডার কিভাবে উৎপন্ন হয়। তাহলে শুষ্ক কলিচুনের উপর ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। ব্লিচিং পাউডারের সংকেত কি, CaOCl2, অথবা এটাকে অনেক সময় CaOCl তারপরে সেল, এরম ভাবেও অনেক জায়গায় লেখা থাকে, একই হয় CaOCl2, বা অনেক সময় এইভাবেও লেখা থাকে। আচ্ছা, এটার রাসায়নিক নাম কি, এটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। সেটা কোথাও লেখা আছে, এটা একটু লিখে নাও। হ্যাঁ, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আচ্ছা, এর সংকেতটা এই যে কিভাবে তৈরি হচ্ছে, তার সংকেতটা CaOH এর সাথে ক্লোরিন চালনা করছে, কি তৈরি হচ্ছে, CaOCl2 প্লাস H2O। আচ্ছা, এবার কি বলেছে দেখো, ব্লিচিং পাউডারের ব্যবহার, ব্যবহার কি কি, কোন কোন কাজে লাগে। বস্ত্র শিল্পে সুতি ও লাইনেনের কাপড় বিরঞ্জিত করতে, বিরঞ্জিত করা মানে রং পাল্টানো আর কি। কাগজ কারখানায় কাঠের মণ্ড বিরঞ্জনে, লন্ড্রিতে ধোঁয়া কাপড় বিরঞ্জিত করতে, এইসব কাজে ব্যবহার করা হয়। এছাড়াও আছে জারক দ্রব্য রূপে ব্যবহার করা হয়, পানীয় জল জীবাণুমুক্ত করতে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পানীয় জল জীবাণুমুক্ত করতে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি, এটা সবাই জানো তোমরা। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ নয়। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়াটা কি, জারণটা কি, যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন গৃহীত হয় অথবা হাইড্রোজেন ত্যাগ হয়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া হচ্ছে, তাহলে জারণের ক্ষেত্রে কি হবে, অক্সিজেন অ্যাড হবে অথবা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এটা হচ্ছে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে। আর বিজারণ বিক্রিয়াতে কি হয়, বিজারণ বিক্রিয়া ঠিক উল্টোটা, মানে হাইড্রোজেনটা অ্যাড হবে অথবা অক্সিজেনটা মাইনাস হবে, মানে অক্সিজেন বেরিয়ে যাবে, হয় হাইড্রোজেন ঢুকলেও বিজারণ হয় অথবা অক্সিজেন বেরিয়ে গেলেও বিজারণ হয়। তাহলে এগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। এবার আমাকে কতগুলো বিক্রিয়া দিয়ে দিয়েছে, আমাকে বলতে বলেছে যে এদের মধ্যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ নয়। আচ্ছা, প্রথম বিক্রিয়াটাতে দেখি, দেখো ZnO রয়েছে, ঠিক আছে, এর মধ্যে অক্সিজেন ছিল, তাহলে ZnO থেকে দেখো অক্সিজেনটা চলে গিয়ে Zn এ পরিণত হয়েছে, তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আবার সিটা থেকে CO হয়েছে, এটাও দেখো জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, একটা বিক্রিয়াতেই জারণও ঘটে আবার বিজারণও ঘটে। তাহলে এখানে বিজারণ কোনটা, এই ZnO থেকে Zn হওয়াটা, এটা হচ্ছে বিজারণ, তাই না। আর জারণ কোনটা, সি থেকে CO হওয়া, অক্সিজেন যুক্ত হচ্ছে, এটা হচ্ছে জারণ। বোঝা গেল, তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ, আমাকে বলেছে কোনটা নয়। আচ্ছা, পরের বিক্রিয়াটা দেখি, দেখো MnO2 প্লাস 4HCl, তাহলে MnO2 থেকে দেখো O2 টা বেরিয়ে কোথায় যাচ্ছে, MnCl2 তে যাচ্ছে, তাহলে O2 এখানে বেরিয়ে গেছে, তাই এটা আমি কি করতে পারি, এটা হচ্ছে তোমার O2 বেরিয়ে গেছে, মানে কি এটা হচ্ছে বিজারণ। আচ্ছা, আর একটা কি দেখো, এই HCl এর সাথে দেখো H2O যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ। আচ্ছা,
তাহলে এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। তারপর এটা দেখো 4Na+ ওটা এখানে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হলে সেটাকে জারণ বলে। আচ্ছা, তারপরেরটা দেখো, এইখানের বিক্রিয়াটা দেখো, এখানে দেখো অক্সিজেন বেরোয়নি, এখানে ওই NO3 পুরোটা AgNO3 ছিল, এই AgNO3 টা চলে গেছে N এর সাথে, আর এই Cl টা চলে এসেছে Ag এর সাথে। তা এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একটাকে আরেকটা দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো দুজনেই প্রতিস্থাপিত হচ্ছে পরস্পরের দ্বারা, এটাকে বলা হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে কোনটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ নয়? অপশন 4 যেটা রয়েছে সেটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ নয়। তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। কোনটা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ নয়? অপশন 4 যেটা। মানে দেখো এখানে কিন্তু অপশন ডি না, এখানে কিন্তু অপশন বি রয়েছে, মানে এখানে অপশন 4 বললাম, ভুল বললাম, মানে 4 নম্বরে যে আছে সেটা কিন্তু অপশন তোমার কিন্তু বি হবে। ঠিক আছে, বি তে 4 নম্বর দিয়েছে, তাই এরকম কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেয় পরীক্ষায়, যে 1 নম্বরে মানে ওটাই এ তে দেবে এরকম না, কিন্তু হয়তো ডি তে 1 নম্বর দিল বা বি তে 4 নম্বর দিল, এরকমও কিন্তু দেবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরটা, আচ্ছা, বলছে কি এদের মধ্যে কোনটি অযৌন জননের উদাহরণ নয়? আচ্ছা, দেখো দ্বিবিভাজন অযৌন জননের উদাহরণ, খণ্ডীভবন অযৌন জননের উদাহরণ, কর্কটগমকে বাডিংও বলে বা বাডিং, হ্যাঁ, এটাও জেনে রাখো, এটাও একটা দ্বিবিভাজনের উদাহরণ। তাহলে কোনটা, এটাও একটা অযৌন জননের উদাহরণ। তাহলে অযৌন জননের উদাহরণ হয় কোনটা? গ্রাফটিং, গ্রাফটিংটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি গ্রাফটিং। আচ্ছা, এবার আমরা জেনে নিই একটু দ্বিবিভাজন পদ্ধতিতে কারা বংশ বিস্তার করে। দ্বিবিভাজন পদ্ধতিতে অ্যামিবা বংশ বিস্তার করে। ঠিক আছে, অ্যামিবা, এটা কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। খণ্ডীভবন পদ্ধতিতে কারা করে? স্পাইরোগাইরা। খণ্ডীভবন পদ্ধতিতে কারা বংশ বিস্তার করে? স্পাইরোগাইরা, বা জনন সম্পন্ন করে স্পাইরোগাইরা। আর কর্কটগম বা বাডিং পদ্ধতিতে কারা করে? হাইড্রা করে। ঠিক আছে, ইস্ট হাইড্রা এরা করে কর্কটগম বা বাডিং পদ্ধতিতে। ঠিক আছে, এটাও কিন্তু জানতে হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বলছে গোলীয় দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে যদি বক্রতা ব্যাসার্ধ আর হয়? আচ্ছা, আমি একটা গোলীয় দর্পণ আঁকছি, এখানে এখানে একটা আমি অবতল দর্পণ আঁকলাম, এটা হচ্ছে অবতল দর্পণের মেরু। এবার এখান দিয়ে একটা প্রধান অক্ষ টানলাম আমি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার মেরু। তাহলে এরকম একটা জায়গায় আমার ফোকাস থাকবে, ফোকাসকে এফ দিয়ে লেখে, আর এরকম একটা জায়গায় আমার বক্রতা কেন্দ্র থাকবে, বক্রতা কেন্দ্রকে আমি সি দিয়ে লিখছি, সেন্টারকে সি দিয়ে লিখছি। আচ্ছা, আমাকে কি বলেছে দেখো, আমাকে বলেছে কি গোলীয় দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব, মানে ফোকাস কোনটা? এইটা, এখান থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে, আহা, এখান থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব মানে এই যে এই দূরত্বটা কত, এখান থেকে এইটুকু, এই দূরত্বটা কত? আচ্ছা, আমরা কি জানি, এই মেরু থেকে ফোকাসের দূরত্ব মানে এইখান থেকে এত দূরের দূরত্ব হচ্ছে এফ ধরা হয়। ঠিক আছে, আর মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে ধরা হয় হচ্ছে কত? এখান থেকে এত দূরের দূরত্বকে ধরা হয় হচ্ছে আর। আবার কি জানি, এই আরটা হচ্ছে এখান থেকে এইটুকু যদি এফ হয়, মানে মেরু থেকে ফোকাসের দূরত্ব এফ হয়, আবার ফোকাস থেকেও এই বক্রতা কেন্দ্রের দূরত্ব সেই এফই হয়। তাহলে এই আরটা, বক্রতা ব্যাসার্ধ আর বলেছে, তাহলে এখানে বড় হাতের আর লিখি, তাহলে এই আরটা কার সাথে সমান? 2f এর সাথে সমান, কারণ ফোকাস পর্যন্ত দূরত্ব, মেরু থেকে ফোকাসের দূরত্ব আর ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব সমান হয়। তাহলে মেরু থেকে ফোকাসের দূরত্ব যদি f হয়, তাহলে ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বও কি হবে? f হবে। তাহলে আমাকে কি বের করতে বলেছে দেখো, দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব কত, মানে f টা কত, আর বক্রতা ব্যাসার্ধ r দিয়েছে, এই টোটালটা দিয়েছে r। তাহলে r is equal to 2f, তাহলে f is equal to কি হবে? r/2 হবে, তাই না? তাহলে মানে অপশন বি হবে সঠিক উত্তর। তারপরেরটা, আচ্ছা দেখো, এটা আবার একটা সেম টাইপেরই অঙ্ক দিয়েছে, তা এইটা এই অঙ্ক না ঠিক, এই সেম টাইপেরই বিজ্ঞানেরই জিনিস, অঙ্কের মতো বলতে পারো এইটাকে। তো সেম জিনিস দিয়েছে দেখো, একটা শিফটেই দুটো কোশ্চেন এসছে এরকম। তাহলে কি বলছে দেখো, ফোকাস দৈর্ঘ্য এফ হলে একটি গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, তাহলে আমি একটা ঠিক একটা গোলীয় দর্পণ আগেরটার মতো করেই আঁকলাম, এটা প্রধান অক্ষ টেনে দিলাম, তো তোমার এইটা হচ্ছে মেরু, মেরুকে ও দিয়ে লিখলাম, এটা হচ্ছে ফোকাস, ফোকাসকে এফ দিয়ে লিখলাম, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্রকে সি দিয়ে লিখলাম। আমাকে কি বলেছে? মেরু ও বক্রতা কেন্দ্রের দূরত্ব, এই মেরু মানে ও থেকে সি পর্যন্ত দূরত্ব কত? 2f এর সমান, তাই না? কত সমান? 2f এর সমান। তাহলে ফোকাস দৈর্ঘ্য f হলে এই পুরো দূরত্বটা কত হবে? 2f হবে, মানে অপশন এ হবে। এটা বড় হাতের এফ লেখা হয়েছে, এটা কিন্তু বড় হাতের না, এটা ছোট হাতের ছিল, হ্যাঁ, বড় হাতের না, এটা ছোট হাতের হবে। তাহলে আমার অপশন কি হবে? 2f হবে। ঠিক আছে,
তারপরটা দুটো একদম সোজা জিনিস এসেছিল, একটু জানলে এগুলো পারা যায়। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, এদের মধ্যে কোন ব্যাকটেরিয়ার উপস্থিতি জল দূষণের কারণ? কি কি অপশন দিয়েছে আমার? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। দেখো টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করে? যক্ষা বা টিউবারকিউলোসিস। এর নামের মধ্যেই আমার কোন রোগ সৃষ্টি করে তার নাম আছে, যক্ষা বা টিউবারকিউলোসিস। আর লিখলাম না, হ্যাঁ। আচ্ছা সালমোনেলা টাইফি, টাইফি কি? টাইফয়েড রোগ সৃষ্টি করে। সালমোনেলা টাইফোসা বা টাইফি টাইফয়েড রোগ সৃষ্টি করে। কে কোন ব্যাকটেরিয়া কোন কোন রোগ সৃষ্টি করে এগুলো কিন্তু সবকিছু জানতে হবে, ঠিক আছে? আমি তোমাদের যখন পড়াবো তখন এগুলো কিন্তু সবগুলো আমি পড়িয়ে দেবো, কোনো চিন্তা নেই। আচ্ছা আর ভিব্রিও কলেরা কি? কলেরা রোগ সৃষ্টি করে। নামের সাথেই দেখো মিল আছে। তাহলে এই কে জল দূষণের কারণে? ই কোলি কোলিফর্ম, এটাই জল দূষণের কারণ, ঠিক আছে? তাহলে অপশন সি হবে, ই কোলি কোলিফর্ম ব্যাকটেরিয়া হচ্ছে জল দূষণের কারণ। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, যে বিক্রিয়ায় কোনো অদ্রবণীয় অধক্ষেপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে কি বলে? সেই বিক্রিয়াকে বলে অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়ায় কি হয়? কোনো কিছু একটা নিচে তলায় অধক্ষেপ রূপে পড়ে থাকে, যেটা দ্রবীভূত হয় না, তলায় অধক্ষেপ রূপে পড়ে থাকে, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া। তোমাদের একটু আগে আমি জারণ বিজারণ বিক্রিয়া দেখালাম। প্রতিস্থাপন বিক্রিয়া কি? একটা ওর কাছে চলে যাচ্ছে, ওরটা এর কাছে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর বিয়োজন হচ্ছে কোনোটা ভেঙে গিয়ে আরেকটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে আর রোধকে সমান দুভাগে ভাগ করা হলো, প্রত্যেক ভাগে রোধ কত হবে? দেখো একটা রোধকে যদি আমি সমান দুভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে রোধও অর্ধেক হয়ে যায়, মানে দুভাগে ভাগ করেছি মানে প্রত্যেক ভাগে রোধ কত হবে? R/2, ঠিক আছে? তার মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কার্বনের ইলেকট্রন বিন্যাসে কতগুলি কক্ষ বর্তমান। আচ্ছা তা কার্বনের ইলেকট্রন সংখ্যা কত সেটা আমাদের কিন্তু জানতে হবে। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? দেখো এখানে আমি কতগুলো মৌলের নাম লিখেছি, এদের সব পরমাণু ক্রমাঙ্ক অনুসারে এদের নাম লেখা আছে। তা তোমাদের এখানে 20টা মৌলের নাম আছে, তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে। এটা কি করে মুখস্থ করবা? দেখো এটা আমি যদি প্রত্যেকটারই যে প্রথম অক্ষর দিয়ে যদি আমি লিখি, তাহলে প্রথমে কি আছে দেখো, হা, তারপরটা হিলিয়ামের হি নিলাম, তারপরে লিথিয়ামের লি নিলাম, তারপরে বেরিলিয়ামের বে নিলাম, তারপরে বোরনের বো নিলাম, কার্বনের কা নিলাম, তারপরে নাইট্রোজেনের না নিলাম, তারপরে অক্সিজেনের অ নিলাম, তারপরে ফ্লোরিনের ফ্লু নিলাম, তারপরে নিয়নের নি নিলাম, তারপরে সোডিয়ামের সো নিলাম, ম্যাগনেসিয়ামের ম্যা নিলাম, অ্যালুমিনিয়ামের অ্যা নিলাম, সিলিকনের সি নিলাম, ফসফরাসের ফ নিলাম, সালফারের সা নিলাম, ক্লোরিনের ক্লো নিলাম, আর্গনের আ নিলাম, পটাশিয়ামের প নিলাম, ক্যালসিয়ামের ক্যা নিলাম। তাহলে আমি দেখো কি লিখলাম, হাহিলি বেবো কানা অফ্লু নিসো ম্যাসি ফসা ক্লোয়া পকে। এখানে 20টা মৌল আছে। হা মানে হাইড্রোজেন, হি মানে হিলিয়াম, লি মানে লিথিয়াম, এইভাবে তোমরা কিন্তু পড়বে এটা। হাইলি বেবোকানা অফ্লুনিস ম্যাসিফসা ক্লোয়া পকে, এই 20টা কিন্তু মুখস্থ করতে হবে। 20টা কি? 20টা হচ্ছে তোমরা কর গুনবে। দেখো যদি আমি বলি ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, তাহলে ফ্লুরিন গুনবা হাইলি বেবোকানা অফ্লু, দেখো কত নম্বরে আছে, তাহলে ওর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তত। বা পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে ওর ইলেকট্রন সংখ্যাও আমি পেয়ে যাচ্ছি, আর ইলেকট্রন সংখ্যাও যত ওর প্রোটন সংখ্যাও তত হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই হাহিলি বেবোকানা এটা কিন্তু পুরোটা মুখস্থ করতে হবে, 20টা মৌলের ক্ষেত্রে করলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার আমি প্রশ্নটা আসি, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস, তাহলে কার্বন কত নম্বরে ছিল দেখো, হা হি লি বেবো কা, মানে 6 নম্বরে কা ছিল, মানে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। আচ্ছা এবার আমাকে বের করতে হবে কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করে ওটাকে যদি ভাঙি তাহলে কতগুলো কক্ষ। দেখো প্রথম কক্ষে কটা মৌল থাকে? প্রথম কক্ষে, এই ভুল বলছি, প্রথম কক্ষে কতগুলো পরমাণু থাকতে পারে? প্রথম কক্ষে দুটো থাকতে পারে, ইলেকট্রন দুটো থাকতে পারে। পরের কক্ষে তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে? তাহলে পরের কক্ষে দেখো এটা একটা জেনে নাও, প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে? দুটো। দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টা। তৃতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টা। চতুর্থ কক্ষে কটা থাকতে পারে? 18টা থাকে, ঠিক আছে? তা এইভাবে থাকে। তাহলে প্রথম কক্ষে দুটো থাকলে আর বাকি থাকছে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন থাকছে। তাহলে আমার দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 4টে ইলেকট্রন থাকবে। তাহলে এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কতগুলো কক্ষ পাবো? কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দুটো কক্ষ পাবো, একটা প্রথম কক্ষ, একটা দ্বিতীয় কক্ষ, বা ওটাকে কে কক্ষ এল কক্ষ বলেও বলা হয়। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এভাবেও লেখা হয়। তাহলে কে কক্ষে দুটো থাকছে, এল কক্ষে 4টে থাকছে, তাহলে টোটাল কটা কক্ষ বর্তমান? দুটো কক্ষ বর্তমান। আচ্ছা কার্বনের বদলে যদি ক্যালসিয়াম বলে তাহলে কটা কক্ষ হতো? ক্যালসিয়ামের কত নম্বরে আছে? ক্লোয়া পকে, মানে 20 নম্বরে আছে। তাহলে 20 নম্বর হলে প্রথমে কটা থাকতো? দুটো।
তারপরের কক্ষে কটা থাকতো 8টা, তাহলে কটা হলো 10টা। তারপরের কক্ষে কটা থাকতো 8টা, কটা হলো 18টা। তাহলে তারপরের কক্ষে কটা থাকতো আরো দুটো থাকতো, তাহলে 18 আর 2 কতগুলো হয়ে গেল 20। তাহলে কতগুলো কক্ষ থাকতো 4টে কক্ষ থাকতো। ঠিক আছে, এইভাবে বের করতে হয়। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। কতগুলো বিবৃতি দিয়েছে, হ্যাঁ, এদের মধ্যে কোনটা ঠিক সেটা আমাকে বের করতে হবে। তা কি, সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত। আচ্ছা দেখো, সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে কিন্তু সোডিয়াম কার্বনেট ব্যবহার হয় না, কি ব্যবহার হয়, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটও বলে, হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটও বলে, মানে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা তাহলে বিবৃতিটা ভুল, প্রথমেটা বলেছে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়, তা তো হয় না, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। তারপরের বিবৃতিটা দেখি কি বলছে, সোডিয়াম কার্বনেট জলে দ্রবীভূত হয় এবং পুনঃক্লেশনে কাপড় কাচার সোডা পাওয়া যায় যাতে দশানো জল থাকে। আচ্ছা এবার আমি একটু দেখে নিই বিবৃতিটা ঠিক কিনা, আমি দেখছি, হ্যাঁ, দেখি কি বলছে কাপড় কাচার সোডা সম্পর্কে। তোমাদের বইয়ে কি দিয়ে আছে দেখো, কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা, এর সংকেত কি Na2CO3 10:2। 10:2 মানে কি, এর মধ্যে 10 অণু জল যুক্ত রয়েছে। কিভাবে আমরা পাচ্ছি, খাবার সোডা, খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সেটাকে উত্তপ্ত করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করা হয়। আবার সোডিয়াম কার্বনেট তাহলে কিভাবে উৎপন্ন করা হয়, খাবার সোডাকে উত্তপ্ত করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করা হয়। সোডিয়াম কার্বনেটের পুনঃক্লেশনে কাপড় কাচার সোডা পাওয়া যায়, এটি একটি ক্ষারকীয় লবণ। তাহলে কিভাবে পাওয়া যায় সোডিয়াম কার্বনেটের পুনঃক্লেশনে, দেখো এখানে তোমাদের এই প্রশ্নটাতেই ছিল, এই যে পুনঃক্লেশনে সোডিয়াম কার্বনেট জলে দ্রবীভূত হয়, তাহলে জলে দ্রবীভূত হচ্ছে এবং এর পুনঃক্লেশনে কাপড় কাচার সোডা পাওয়া যায়, তার মানে এই বিবৃতিটা আমরা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কাপড় কাচার সোডার কিছু ব্যবহার পড়ে নিই। কাপড় কাচার সোডার কি ব্যবহার, সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচার সোডা গ্লাস, সাবান এবং কাগজের কারখানায় ব্যবহৃত হয়। এটি সোডিয়ামের যৌগ বোরাক্সের উৎপাদনে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোরাক্সের উৎপাদনে কিন্তু সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচার সোডা ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেট গার্হস্থ্য কাজে পরিষ্কারক রূপে, কাপড় কাচার সোডা কি কাপড় কাচতে ব্যবহার করা হয়। এছাড়াও এটি জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে সোডিয়াম কার্বনেটের ব্যবহারগুলো বা কাপড় কাচার সোডার ব্যবহারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো সবগুলো পড়তে হবে। তাহলে আমার কি হলো, একের বিবৃতিটা কিন্তু ভুল আছে, হ্যাঁ, কিন্তু দুইয়েরটা কিন্তু সঠিক। আর এটা 10 অণু জল থাকে যে সংকেতেই রয়েছে Na2CO3 10:2, তার মানে আমার 2 নম্বর বিবৃতিটা সঠিক। তাহলে এখানে কোনটা হবে, যে অপশন বি যেটা সেটা হবে, কারণ 2 নম্বর বিবৃতিটা সঠিক, বাকি এটা প্রথমেরটা ভুল। তারপরের প্রশ্ন, আচ্ছা দেখো কি বলছে, বলছে বিজ্ঞানীরা কিসের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিন্যাস করেছেন। দেখো বিজ্ঞানীরা যখন এই পর্যায় সারণী বা এইগুলো তৈরি করেছিল তখন নানা কিছু দেখেছিল। কি কি দেখেছিল, মৌলগুলোর ধর্ম দেখেছিল, মৌলগুলোর রাসায়নিক ধর্ম, মৌলগুলোর ভৌত ধর্ম, এগুলো সব দেখেছিল। মৌলগুলো কিভাবে উৎপত্তি হয়েছে, উৎস তাদের কি, সেগুলো দেখেছিল। মৌলগুলো কোথা থেকে কার সাথে বিক্রিয়া করে কি কি যৌগ তৈরি করছে না করছে, সেগুলো সবকিছুই দেখেছিল। তাহলে এখানে অপশন গুলো কি দিয়েছে দেখো, মৌলগুলির উৎসের ভিত্তিতে, হ্যাঁ এটা দেখেছিল। কি কিভাবে উৎস হয়েছে, মৌলগুলোর ধর্ম, এটাও দেখেছিল। মৌলগুলোর সংশ্লেষ কিভাবে হয়েছে না হয়েছে সেগুলোও দেখেছিল। তাহলে এখানে কিন্তু সবগুলোই সঠিক হবে, তার মানে অপশন বি হবে, 1 2 3 তিনটেই এখানে সঠিক। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, বৈদ্যুতিক মোটরের আর্মেচার এদের মধ্যে কোনগুলি নিয়ে গঠিত। দেখো বৈদ্যুতিক মোটরের আর্মেচার দুটো জিনিস, একটা হচ্ছে নরম লোহার মজ্জা আর কুণ্ডলী, এই দুটো জিনিস নিয়ে কিন্তু গঠিত। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, আর যখন পড়াবো আমি বৈদ্যুতিক মোটর আরো ভালো করে তোমাদের সবকিছু বলে দেবো। তাহলে বৈদ্যুতিক মোটরের আর্মেচার কি কি নিয়ে গঠিত, নরম লোহার মধ্যে আর কুণ্ডলী, চুম্বক হবে না, হ্যাঁ। তাহলে এখানে 1 আর 2 কোন অপশন আছে, অপশন বি, তাহলে এইটা কারেক্ট হয়ে যাবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে সাইক্লোহেক্সেনে কতগুলি সি সিঙ্গেল বন্ড সি মানে কার্বন কার্বন বন্ধন এবং কতগুলি কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এবং মোট কতগুলি বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে। আচ্ছা দেখি সাইক্লোহেক্সেনের গঠনটা আমরা একটু দেখে নিই। দেখো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনের গঠন দেখো, হেক্সেন মানে কি, হেক্স হচ্ছে 6টা অণু থাকবে। হেক্স হচ্ছে কি, হেক্স হচ্ছে 6টা অণু, 6টা কার্বন পরমাণু থাকবে। কার্বনের 6টা পরমাণু দিয়ে হেক্স তৈরি হচ্ছে, হেক্স মানে 6টা। আচ্ছা এন মানে কি, অ্যালকেনের ক্ষেত্রে এন বসে, তার মানে সবাই সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে। মানে এই দেখো 6টা কার্বন এখানে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, তাই না। আচ্ছা আর কি চেয়েছে আমাকে চেয়েছে হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লো বলতে এই যে কার্বন গুলো নিজেদের মধ্যেও বন্ড দ্বারা যুক্ত থাকবে, আর বাকি যে ইয়েগুলো ফাঁকা রয়েছে সেগুলো হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকবে। তাহলে এখানে দেখো কতগুলো কার্বন কার্বন বন্ড রয়েছে, এই একটা, এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, এই একটা পাঁচটা, আর
এই একটা 6টা, তাহলে সি সিঙ্গেল বন্ড সি বন্ধন কতগুলো আছে? 6টা। আর আর কি বের করতে বলেছিল আমাকে? সি সিঙ্গেল বন্ড এইচ মানে কার্বন আর হাইড্রোজেন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন দেখি কতগুলো আছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, তাহলে কতগুলো আছে সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন? 12টা। তাহলে সাইক্লোহেক্সেনের সংকেত কি? C6H12। কার্বন দেখো 6টা আছে, হাইড্রোজেন দেখো 12টা আছে, তাহলে কতগুলো সংকেত কি? C6H12। আচ্ছা, তাহলে সাইক্লোহেক্সেনের গঠনে কতগুলো সি সিঙ্গেল বন্ড সি আছে? 6টা। কতগুলো সি সিঙ্গেল বন্ড এইচ আছে? 12টা। তাহলে টোটাল বন্ধন কতগুলো হচ্ছে? 6 আর 12 যোগ করলে হয় 18, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে গাছের কোন অংশটি গ্যাসের আদান প্রদানে সাহায্য করে? দেখো গ্যাসের আদান প্রদানে সাহায্য করে মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এইগুলো গ্রহণ বা ইয়েতে সাহায্য করে। সালোক সংশ্লেষের সময় কারা সাহায্য করে? পত্ররন্ধ্র সাহায্য করে। আচ্ছা, পত্ররন্ধ্রের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় স্টোমাটা। এটাকে বলা হয় স্টোমাটা। তোমাদের কিন্তু স্টোমাটা দিয়েও আসতে পারে, পত্ররন্ধ্র না দিয়ে ইংলিশেই দিয়ে দিল স্টোমাটা। তাহলে স্টোমাটা দিয়ে ঘাবড়ানোর কিছু নেই, পত্ররন্ধ্রেরই ইংলিশ নাম হচ্ছে স্টোমাটা। তাহলে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, এখানে একটা চিত্র দিয়েছে, এটা একটা প্রিজমের মতো আকৃতি, এর মধ্যে আলোক রশ্মি একটা একটা চিত্র দিয়েছে। এখানে দেখো একটা আলোক রশ্মি আসছে এ বি, সেটা এই কাচের ফলকের মধ্যে দিয়ে বিসি পথে যাচ্ছে, তারপরে আবার নির্গত হচ্ছে সিডি পথে। আমাকে কি বের করতে বলেছে? আপতিত রশ্মি ও নির্গত রশ্মি, নির্গমন রশ্মি বলে, হ্যাঁ নির্গমন রশ্মি। এটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করো তো একটু ভুল আছে, নির্গমন রশ্মি বা নির্গত রশ্মিও বলে। তাহলে দেখো এখানে আপতিত রশ্মি কোনটা? এবি। আর নির্গত রশ্মি হচ্ছে যেটা বেরোচ্ছে, এটা কিন্তু প্রতিসৃত রশ্মি, হ্যাঁ বিসিটা কিন্তু প্রতিসৃত রশ্মি, যেটা প্রতিসৃত হচ্ছে, প্রতিসরণ হচ্ছে। আর নির্গমন রশ্মি কোনটা? সিডি, যেটা বের হচ্ছে বাইরে। তাহলে আপতিত রশ্মি এবি, নির্গমন রশ্মি সিডি। তার মানে কোনটা হবে? এবি আর সিডি। এই যে লাস্ট অপশনে আছে আপতিত রশ্মি এবি, নির্গমন রশ্মি সিডি, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি উত্তল লেন্স থেকে 25 সেমি দূরে অবস্থিত একটি বস্তু লেন্স থেকে 30 সেমি দূরে সদ ও অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করলো, তাহলে লেন্সের বিবর্ধন কত? দেখো এখানে কি কি বলে দিয়েছে, উত্তল লেন্স থেকে 25 সেমি দূরে অবস্থিত একটি বস্তু, মানে বস্তুর দূরত্ব কত বলেছে? 25 সেমি। বস্তুর দূরত্বকে কি দিয়ে লেখে? ইউ দিয়ে লেখে, তাহলে ইউ ইজিক্যাল টু আমি লিখলাম 25। আচ্ছা, আর কি বলেছে? 30 সেমি দূরে প্রতিবিম্ব গঠন করেছে, মানে প্রতিবিম্ব দূরত্ব কত? 30 সেমি, মানে ভি সমান সমান হচ্ছে প্রতিবিম্ব দূরত্বকে ভি দিয়ে লিখে 30 সেমি। আচ্ছা দেখো, এইবার এর ক্ষেত্রে না আমার চিহ্নের ব্যাপার আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে সবসময় ইউ কে, বস্তু দূরত্বকে সবসময় নেগেটিভ ধরা হয়, তাহলে ইউ এর মান হবে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আর উত্তল লেন্সের ক্ষেত্রে ভি এর মান কি হবে? দেখো এখানে বলেছে সদ ও অবশীর্ষ প্রতিবিম্ব, তাহলে সদবিম্ব গঠন করছে মানে ভি এর মান এখানে পজিটিভ হবে। ইউ এর মানটা সবসময় নেগেটিভ হবে, কিন্তু ভি এর মান সদ আর অবশীর্ষ বলেছে তার জন্য পজিটিভ হবে, অসৎ বললে তাহলে নেগেটিভ হতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে লেন্সের বিবর্ধনের ফর্মুলা কি? ভি বাই ইউ, এটাই হচ্ছে বিবর্ধনের ফর্মুলা। আচ্ছা, তাহলে এখানে ভি এর মান কত? 30 বাই ইউ এর মান কত? -25। তাহলে কাটাকুটি করলে কত হবে? -6/5। তাহলে লেন্সের বিবর্ধন কত? -6/5, অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে তিনটি রোধ দিয়েছে R1 R2 R3 এর জন্য আইভি লেখচিত্র। দেখো আইভি লেখচিত্র বা ভিআই লেখচিত্র দিয়েছে। লেখচিত্রটি কি? দেখো আই এর মান যত বাড়ছে ভি এর মান দেখো সে তত কম, মানে ডান পাশে যায়নি মানে কি ভি এর মান কম রয়েছে। আবার এখানে দেখো এর ক্ষেত্রে আই এর মানটা মাঝারি রয়েছে, ভি এর মানটাও মাঝারি। আবার লাস্টেরটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো আই এর মান কম রয়েছে কিন্তু ভি এর মান সব থেকে বেশি। দেখো এইবার আমাকে কি বের করতে বলেছে? R1 R2 R3 এর মান। দেখো R1 R2 R3 টা কি? রোধ। আইটা কি? প্রবাহ মাত্রা। এটা একটা কমন সেন্স, প্রবাহ মাত্রা যত বেশি তার মানে কি রোধ তত কম, তাই না? আর প্রবাহ মাত্রা কম মানে তার রোধ তত বেশি। তাহলে তাহলে ইয়েটা কি হচ্ছে দেখো, এই প্রথমটা এইটাতে দেখো প্রবাহ মাত্রা সব থেকে বেশি, সব থেকে উঁচুতে রয়েছে, তাহলে প্রবাহ মাত্রা বেশি মানে R3 টা হচ্ছে সব থেকে কম। তারপরে কে কম? দেখো R1 টা কম, তাই না? R1 এর প্রবাহ মাত্রা তারপরে রয়েছে, তার মানে এর রোধটা আর একটু বেশি। আর সব থেকে রোধ বেশি কার হবে? যার প্রবাহ মাত্রা সব থেকে কম, মানে R2 যেইটা দিয়েছে এই দাগটা, এর প্রবাহ মাত্রা সব থেকে কম, তাই এর রোধটা হবে সব থেকে বেশি। মানে সব থেকে কম রোধ হচ্ছে R3, তারপরে হচ্ছে R1, তারপরে হচ্ছে R2। তাহলে এটা হবে R3 লেস দেন R1 লেস দেন R2, মানে R2 এর রোধ সব থেকে বেশি, তারপরে R1 এর, তারপরে R3 এর। তাহলে এরকম কোনটাতে রয়েছে দেখো, এই যে ডি নম্বর অপশনে দেখো R3 লেস দেন R1 লেস দেন R2। তাহলে অপশন হবে অপশন ডি টা কারেক্ট হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে
বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী ও তর্জনী যথাক্রমে এগুলো দিক নির্দেশ করে। আচ্ছা এটা না হবে না, হ্যাঁ এটা ভুল করে লেখা হয়ে গেছে, এটা হবে না। তাহলে দেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটাকে একটু দেখে নিই। দেখো এই যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী ও মধ্যমা তিনটে আঙুলকে যদি আমরা পরস্পরের সাথে সমকোণে, দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, যদি তিনটে আঙুলকে আমরা যদি পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করি, তাহলে যদি তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তর্জনী কোনটা, এই আঙুলটাকে বলে তর্জনী, এই যে প্রথম আঙুলটা যেটা, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা, মধ্যমা হচ্ছে মিডল ফিঙ্গার মাঝের আঙুলটা, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ, মধ্যমা কোনটা এখানে, এটা হচ্ছে মধ্যমা, এটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে যদি এই দুটো, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোনটা, এটা বুড়ো আঙুল যেটাকে বলি, সেটা কি করবে, পরিবাহীর গতির অভিমুখ অথবা পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করবে। এখানে দেখো সুন্দর একটা ছবি ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, উপর দিকটা চৌম্বক ক্ষেত্র দিয়েছে, এদিকে বল আর এদিকে তড়িৎ প্রবাহ। আচ্ছা এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আচ্ছা এবার আমার এখানে কি দিয়েছিল দেখো, বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনী কি কি দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কিসের দিক নির্দেশ করে, এ দেখো দিয়ে দিয়েছি, বৃদ্ধাঙ্গুষ্ঠ কি পরিবাহীর গতি অথবা বল, এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠটি পরিবাহীর গতির অভিমুখ বা বলের অভিমুখ, পরিবাহীর উপর প্রযুক্ত বলের। তাহলে দেখো এখানে পরিবাহীর গতি আমার দেয়নি, আমার এখানে বল দিয়েছে, আর তাহলে কি হবে এটা, বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে বলের অভিমুখ, আর তর্জনী কি হবে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, মানে অপশন ডি টা কারেক্ট হবে। আচ্ছা তো তোমাদের এই 20টা প্রশ্নই করানো হয়েছে, আরো তোমাদের টোটাল 25টা প্রশ্ন এসেছিল, কিন্তু আরো 5টা প্রশ্ন সেটা ঠিকভাবে আমি জোগাড় করতে পারি না আর কি বাংলাতে, ইংলিশে সব কোশ্চেন গুলো ছিল সেগুলো সব বাংলাতে আমি ট্রান্সলেট করেছি, কিন্তু এই 5টা প্রশ্ন আরো ছবি টবি দিয়েছিল দুই একটা, সেগুলো আমি জোগাড় করতে পারিনি ঠিক করে। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।